হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সামের প্যাটার্ন অনুযায়ী একটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। আজকের আলোচনা হবে 6 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে। এর আগের সেটগুলো যারা দেখনি এখনো পর্যন্ত তারা অবশ্যই দেখে নিও, কারণ প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ সামনের এই পরীক্ষাটি ক্র্যাক করার জন্য। আজকের প্রশ্নটা শুরু করছি, তার আগে বলে কি আমার স্পেশাল ব্যাচ চলছে, সেখানে যদি তোমরা জয়েন হতে চাও সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলে এর লিংক পেয়ে যাবে। এর জন্য তোমাদেরকে কেবলমাত্র 200 টাকা তোমাদেরকে দিয়ে পারচেস করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিন তোমাদের বিভিন্ন সাবজেক্ট এবং চ্যাপ্টারের উপরে সেখানে ক্লাস করানো হবে এবং তার সাথে সাথে প্র্যাকটিস সেট করানো হবে। তাহলে আজকে প্রথম প্রশ্নটা দেখে নাও। আলিগড় কোন শিল্পের জন্য বিখ্যাত? ইস্পাত, তালাচাবি, নিউজ প্রিন্ট না কাগজ? আলিগড় এদের মধ্যে থেকে যেটা অ্যান্সার হবে হলো তালাচাবির জন্য আলিগড় বিখ্যাত। আলিগড় এছাড়াও কাঁচি, ছুরি ও তালার জন্য বিখ্যাত। এটি উত্তরপ্রদেশে রয়েছে। বিখ্যাত তাজমহলের নকশাকার কে? ঈশা খাঁ, চার্লস ওয়ার্ড, বেবাদল খাঁ, থমাস লিওন? তাজমহলের নকশাকার হলেন ঈশা খাঁ। এটি যমুনা নদীর তীরে অবস্থিত। এটি উত্তরপ্রদেশে রয়েছে এবং স্মৃতিস্তম্ভটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের স্মরণে তৈরি করেছিলেন। এটি ভালো করে দেখে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন বিজ্ঞানী নিউক্লিয়াস আবিষ্কার করেন? সায়েন্সের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডারউইন, রবার্ট প্রেইন, রবার্ট হুক, রাদারফোর্ড? এটা অ্যান্সার দেখতে পাচ্ছ, রাদারফোর্ড হয়ে যাবে। এবার দেখে নাও, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। রিলেটেড এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 1911 সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন। পরমাণু তত্ত্বের জনক হলেন বিজ্ঞানী ডাল্টন। এটাও দেখে রাখবে। পরের প্রশ্ন, ভারতের সর্বদক্ষিণতম একক দ্বীপটির নাম কি? রামেশ্বরম, কন্যাকুমারিকা, মিনিকয় না গ্রেট নিকোবর? সর্বদক্ষিণের একক দ্বীপটি হলো গ্রেট নিকোবর। গ্রেট নিকোবর হলো ভারতীয় দ্বীপপুঞ্জের দক্ষিণতম বিন্দু। এটি সুমাত্রার উত্তরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত নিকোবর জেলায় অবস্থিত। এটাও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরের প্রশ্ন, রাজ্যের প্রশাসনিক ক্ষমতা কার উপর নিহিত থাকে? রাজ্যের প্রশাসনিক ক্ষমতা পলিটির উপরে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার অ্যান্সার হয়ে যাবে রাজ্যের রাজ্যপাল। প্রশাসনিক ক্ষমতা তার উপরে নিহিত রয়েছে। সংবিধানের 154 নম্বর ধারায় রাজ্যের রাজ্যপালকে 5 বছরের মেয়াদে নিয়োগ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির বিভিন্ন কার্যাবলী তোমরা ভালো করে দেখে রাখবে। রাষ্ট্রপতি খুবই ইম্পর্টেন্ট একজন পার্সন, তাই তার সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন তোমাদের জেনে রাখতে হবে। রাজ্যপালকে অপসারণ করতে পারেন রাষ্ট্রপতি। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে আছেন? সিবি আনন্দ বোস। এটাও একটি কারেন্টের প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অবশ্যই তোমাদের ভালো করে দেখে যেতে হবে। রাজ্যপালের সরকারি বাসভবনের নাম হচ্ছে রাজভবন। ভারতের পশ্চিম উপকূলের উত্তর অংশের নাম কি? কোঙ্কণ উপকূল, করমণ্ডল, মালাবার না উৎকল উপকূল? উপকূল সম্পর্কিত প্রশ্ন ভালো করে দেখে রাখবে। এই নির্দিষ্ট টপিক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, তাই তোমরা ভালো করে দেখে রাখবে। এর অ্যান্সার হয়ে যাবে কোঙ্কণ উপকূল, পশ্চিম উপকূলের উত্তর অংশ। এটি মহারাষ্ট্র উপকূল নামেও পরিচিত। এই উপকূলটি কর্ণাটক, গোয়া ও মহারাষ্ট্র রাজ্য নিয়ে গঠিত। ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণ অংশকে মালাবার উপকূল বা কেরালা উপকূল বলা হয়। তাহলে উত্তর অংশ দক্ষিণ অংশ দুটোই দেখে রাখবে। পরের প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? লোকমান্য তিলক, দাদাভাই নৌরোজি, এমডি রানাডে না গোপালকৃষ্ণ গোখলে? গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। তিনি মহারাষ্ট্রের পুনের সার্ভেন্টস অফ সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন। এটি 1905 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আনন্দমঠ উপন্যাসটি কোন ভাষায় রচনা করা হয়? বাংলা, হিন্দি, সংস্কৃত, ওড়িয়া? আনন্দমঠ উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ একটি উপন্যাস। এর সঙ্গে রিলেটেড প্রচুর প্রশ্ন আছে, তোমরা ভালো করে দেখে রাখবে। এটার অ্যান্সার হয়ে যাবে বাংলা। এই উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জাতীয় গান বন্দে মাতরম এই বইটিতে প্রথম উপস্থাপিত হয়। জাতীয় আমাদের যে গান রয়েছে বন্দে মাতরম, সেটা এই বইটাতে প্রথম উপস্থাপিত হয়। এটি 76 মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত। এছাড়াও আরো অনেক রিলেটেড প্রশ্ন আছে, সেগুলো একে একে তোমরা যখন পরের ভিডিওগুলো দেখতে থাকবে সেগুলোর সঙ্গে তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারও পেয়ে যাবে। নিম্নে কোন সেতুটি হুগলি নদীর তীরে অবস্থিত না? হুগলি নদী তীরবর্তী নয়। এর মধ্যে থেকে কোন সেতুটি? রবীন্দ্র সেতু, নিবেদিতা সেতু, বিবেকানন্দ সেতু, জয়ী সেতু? এর মধ্যে থেকে জয়ী সেতুটি একমাত্র হুগলি নদীর তীরে অবস্থিত না। বাকিগুলো প্রত্যেকটা হুগলি নদীর তীরে রয়েছে। যেমন এটা জয়ী সেতু, এটি তিস্তা নদীর তীরে রয়েছে। তিস্তা নদীর তীরে, এটাও জেনে রাখবে। এই
1857 গ্রন্থটির লেখক কে? মৌলানা আবুল কালাম আজাদ, আরশি চৌধুরী, সৈয়দ আহমেদ খান, আরসি ভান্ডারকর। এটার অ্যান্সার হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। এর শেষ ভাগটি রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ সেন। তাহলে এই দুটো নাম তোমাদের এক্সামে আসবে, সেটা তোমরা ভালো করে খেয়াল করবে, মৌলানা আবুল কালাম আজাদ ও সুরেন্দ্রনাথ সেন, সেটা দেখেই তোমরা অ্যান্সারটা করবে। সুরেন্দ্রনাথ সেন 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে। এটাও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটির লেখক কে? বিনায়ক দামোদর সাভারকর। এই দুটো বইয়ে কিন্তু ভালো করে তোমরা দেখবে, দুটোর নামটা ভালো করে খেয়াল করে তারপরে অ্যান্সারটা করবে, নাহলে ভুল যেতে পারে। পরের প্রশ্ন, জটিল টিস্যু বা কলার অপর নাম কি? প্রাইমারি, সেকেন্ডারি, তরুক্ষীর না পরিবহন? জটিল টিস্যু বা কলার অপর নাম হচ্ছে পরিবহন। পরিবহন কলা। স্থায়ী টিস্যু 3 প্রকার: সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। জটিল টিস্যু 2 প্রকার: জাইলেম ও ফ্লোয়েম। এই টিস্যুগুলি মূলত খনিজ পুষ্টি, জৈব দ্রবণ ও জল পরিবহনের সাথে সম্পর্কিত। তাহলে স্থায়ী টিস্যু, এই টিস্যু সম্পর্কিত একটি ভিডিও তোমাদেরকে আমি আলাদা করে দেব। এই প্র্যাকটিস সেটগুলো হয়ে যাক, তারপরে আমি বিভিন্ন সাবজেক্ট ওয়াইজও তোমাদের ক্লাস নিয়ে আসবো। সুভাষচন্দ্র বসু কবে ছদ্মবেশে দেশ ত্যাগ করেন? 1940, 1941, 1938, 1939 সালে। সুভাষচন্দ্র বসু 1941 সালে ছদ্মবেশে দেশ ত্যাগ করেন। 1941 সালে 17 জানুয়ারি রাতে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে তার ভাগ্নে শিশির কুমার বসুকে সঙ্গে নিয়ে তিনি ছদ্মবেশে পালিয়ে যান দেশ ছেড়ে। পরে এয়ারলাইন প্রকৃতপক্ষে কত সালে চালু হয়? এয়ারলাইন 1944, 1932, 1956, 1968। এটার অ্যান্সার হয়ে যাবে 1932 সালে এয়ারলাইন চালু হয়। এটার নাম প্রথম যে নামে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে টাটা এয়ারলাইন্স কোম্পানি। টাটা এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর কার্যক্রম শুরু হয় 1946 সালের 29শে জুলাই। এর নাম ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটার সদর দপ্তর রয়েছে দিল্লিতে। পরের প্রশ্ন, কোন ব্রিটিশ ভাইসরয় ভারত বিভাজনের বিষয়ে সরাসরি বিরোধিতা করেছিলেন? এটার অ্যান্সার হয়ে যাবে লর্ড ওয়াগল। 1905 সালে লর্ড কার্জন ভারতের বৃহত্তম প্রশাসনিক বিভাগ বেঙ্গল প্রেসিডেন্সিকে দ্বিখণ্ডিত করেন এবং তার দুটো নাম যেটা হয় পূর্ববঙ্গ ও আসাম। আর ভারত বিভাজনের প্রস্তাব দিয়েছেন লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন, ভারতের কোন অঞ্চলটি তৈল নিষ্কাশনের সর্বোচ্চ স্থানে রয়েছে? বোকারো, কোলার, ঝরিয়া না মুম্বাই হাই? তৈল নিষ্কাশনের সঙ্গে সর্বোচ্চ স্থানে রয়েছে মুম্বাই হাই। ভারতের মুম্বাইয়ের উপকূল থেকে 176 কিমি দূরে সমুদ্র গর্ভে অবস্থিত একটি তৈলক্ষেত্র। এটি ভারতের সর্ববৃহৎ তৈলখনি এবং ভারতের প্রাচীনতম তৈলখনির নাম হচ্ছে আসামের ডিগবই। এই দুটো ভালো করে, বৃহত্তম ও প্রাচীনতম নামটা ভালো করে খেয়াল করে তারপর অ্যান্সারটা করবে। ভারতের বৃহত্তম তেল শোধনাগার হলো গুজরাটের জামনগর। পরের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ অভ্র উৎপাদনকারী রাজ্যের নাম কি? বিভিন্ন খনিজ সম্পদ বা বিভিন্ন কৃষিজ সম্পদ, যে কোনো এই দুটোই তোমরা ভালো করে রাখবে। কোন রাজ্য এগুলো উৎপাদনে সর্বোচ্চ স্থানে রয়েছে সেই নামগুলো অবশ্যই করে দেখে রাখতে হবে। ঝাড়খণ্ড, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। এটার অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের নেলোর জেলা অশোধিত অভ্র উৎপাদনের জন্য খুবই বিখ্যাত। মূলত অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, বিহার ও ঝাড়খণ্ড অভ্র উৎপাদিত হয়। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো পুরুলিয়া ও বাঁকুড়া। পরের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? ডক্টর জাকির হোসেন, ভিভি গিরি, জি.এস. পাঠক, ডক্টর এস. রাধাকৃষ্ণন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হলো ডক্টর এস. রাধাকৃষ্ণন। ভারতের যত প্রথম বিভিন্ন পদে ছিলেন যারা, তাদের নামগুলো অবশ্যই দেখে রাখবে, বিভিন্ন সাংবিধানিক পদগুলো ভালো করে দেখে রাখবে। এবার ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ছিলেন স্থায়ী রাষ্ট্রপতি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? প্রতিভা প্যাটেল। এই নামটা তোমরা মহিলাদের ক্ষেত্রে থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক, মহিলা যত প্রথম পদে ছিলেন সেইগুলো অবশ্যই তোমাদের দেখে রাখতে হবে। পরের প্রশ্ন, রাবি নদীটি কার উপনদী? সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী। রাবি নদীটি সিন্ধু নদীর উপনদী। সিন্ধু নদীর বাম তীরের উপনদীর নাম কি? যাস্কর, চন্দ্রভাগা, শতদ্রু, বিপাশা, ইরাবতী, দ্রাস, সুরু, ঝিলাম, কৃষ্ণ, গঙ্গা, চেনাব। এর প্রত্যেকটা প্রাচীন যে নামগুলো ছিল সেগুলো অবশ্যই দেখে রাখবে। শতদ্রু সতলুজ, ইরাবতী রাভি, বিপাশা বিয়াস, ঝিলাম বিতস্তা, চেনাব আশিকিলি। এই নামগুলো দেখে রাখবে। পরের পয়েন্ট হচ্ছে, সিন্ধু নদীর ডান দিকের উপনদীর নাম কি? সায়ক নদী, গিলগিট নদী এবং কাবুল নদী। পরের প্রশ্ন, মানুষের দাঁতের ফর্মুলা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা দেখে নাও। এটার অ্যান্সার হয়ে যাবে 2 1 2 3 2 1 2 3। কেমন ভাবে এই সংকেতটা তোমরা সাজাবে দেখো। প্রথমে I2 C1 PM2 M3। এটা দুদিকেই যখন উপরে নিচে হচ্ছে 2 1 2 3 2 1 2 3, এভাবে মানুষের স্থায়ী দাঁতের সংকেত এটা 32টি। আর যদি বলে মানুষের দুধের দাঁতের সংকেত, তখন হয়ে যাবে এভাবে। তোমরা যদি সংকেতটাকে সাজাও তাহলে সেটা অ্যান্সার হয়ে যাবে 20টি।
পরের প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতে প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব কত? এটার অ্যান্সার হয়ে যাবে কি 382 জন প্রতি বর্গ কিমিতে ভারতের জনঘনত্ব। জনসংখ্যার অধ্যয়নকে কি বলা হয়? ডেমোগ্রাফি। এই যে বিভিন্ন অধ্যয়ন বা বিদ্যা, এটা থেকেও কিন্তু এক্সামে প্রশ্ন আসে। সর্বাধিক জনঘনত্ব রাজ্যের নাম হচ্ছে বিহার, 1102 প্রতি বর্গ কিমিতে, এবং দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, 1029 প্রতি বর্গ কিমিতে। পরের প্রশ্ন, বিদ্রোহী ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল তখন তার বয়স কত ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার অ্যান্সার হয়ে যাবে 23 বছর। ভগৎ সিংকে স্যান্ডার্সকে হত্যা করার জন্য লাহোর ষড়যন্ত্র মামলায় 1931 সালে 23শে মার্চে 23 বছর বয়সে তাকে ফাঁসি দেওয়া হয়, এবং তখন ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই দিন সুখদেব ও রাজগিরি এই তিনজনকেই ফাঁসি দেওয়া হয়। এই তিনটে নামই একই সঙ্গে রয়েছে। ভগৎ সিং টানা 64 দিন অনশন করেছিল, এটাও পরীক্ষাতে আসে, 64 দিন অনশন করেছিল। ভারতে কত সালে পরিবেশ সংরক্ষণ আইন পাশ হয়? 2002, 1986, 2010 না 1981 সালে? পরিবেশ সংরক্ষণ আইন পাশ হয় 1986 সালে। এটাও একটি এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রশ্ন। 1986 সালে এই আইনটি কার্যকর করা হয়। ধারা 16 অনুযায়ী এটিতে 26টি বিভাগ ও 4টি অধ্যায় আছে এই যে আইনটিতে। বেকিং সোডার রাসায়নিক নাম কি? সায়েন্সের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাসায়নিক নাম আর রাসায়নিক সংকেত এই দুটো কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার অ্যান্সার কি হয়ে যাবে? বেকিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট। এর সংকেত NaHCO3। আর ওয়াশিং সোডা বা কাপড় কাচের সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, এর সংকেত Na2CO3 10H2O। পরের প্রশ্ন হলো, সাবিত্রী গ্রন্থটির রচয়িতা কে? অক্টাভিও পাজ, শ্রী অরবিন্দ, বার্নার্ড শ না ভিক্টর হুগো? সাবিত্রী গ্রন্থটির রচয়িতা হলেন শ্রী অরবিন্দ। তিনি বন্দে মাতরম পত্রিকাটিও সম্পাদনা করেছিলেন। আর তার গ্রন্থ দুটি, আরেকটি যে গ্রন্থ আছে লাইফ ডিভাইন ও সাবিত্রী লেজেন্ড অ্যান্ড এ সিম্বল, এই দুটো বই ভালো করে দেখে রাখবে। পরের প্রশ্ন, বাংলার 10 সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড রিপন? এটার অ্যান্সার হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। তিনি 1773 সালে ইজারাদারি বন্দোবস্ত ও 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। 1 সালা বন্দোবস্ত প্রবর্তন কে করেন? ওয়ারেন হেস্টিংস। আর 5 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন, এটাও লর্ড হেস্টিংস বা ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, যকৃৎ নষ্ট হলে কোন রোগটি দেখা যায়? আমাশয়, আর্থারাইটিস, জন্ডিস, ম্যালেরিয়া? যকৃৎ নষ্ট হলে দেখা যায় জন্ডিস। রক্তে বিলিরুবিনের উচ্চ মাত্রার কারণে এই জন্ডিস হয়। রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 1.0। এটা যদি তোমাদের এর থেকে বেশি হয়ে যায় তখন তোমাদের দেখা যায় জন্ডিস। পরের প্রশ্ন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের সঙ্গে আর কোন মৌলকে একচক্র হ্যালোজেন গোষ্ঠী বলা হয়? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফ্লোরিন? এটার অ্যান্সার হয়ে যাবে কি ফ্লোরিন। হ্যালোজেন বলতে বোঝায় পর্যায় সারণীর সপ্তম শ্রেণীর মৌল, ফ্লুরিন। সপ্তম শ্রেণীর মৌল এবং এগুলি আধুনিক পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে রয়েছে। পরের প্রশ্ন, কোন সালকে পর্যটন বর্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে? 2013, 2017, 2025, 2024 সাল? এটার অ্যান্সার হয়ে যাবে 2023 সালকে। চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? কর্নিয়া, লেন্স, রেটিনা, সম্পূর্ণ চোখ? চোখ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এক্সামে আসে এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যত চোখের বিভিন্ন অংশ রয়েছে সেগুলো কোনটার কি কাজ সেগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে। এটার অ্যান্সার হয়ে যাবে কর্নিয়া। আর চোখের রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। চোখের পিউপিল বা তারারন্ধ্র অংশ দিয়ে, যেটি তারারন্ধ্র অংশ চোখে আলো প্রবেশ করে, এটা দিয়ে চোখে আলো প্রবেশ করে। চোখের তারারন্ধ্র বা পিউপিল। আইরিস তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে। কনজাংটিভা চোখকে রক্ষা করে। পরের প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে না ভিটামিন ই? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন এবং মেনাকুইনন। এই দুটো নাম ভালো করে দেখে রাখবে। গ্ল্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? স্পোর্টস রিলেটেড বিভিন্ন টার্ম তোমরা ভালো করে রাখবে। এটা থেকে প্রচুর এক্সামে প্রশ্ন এসে গিয়েছে এবং এই সামনের এই পরীক্ষাটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। লন টেনিস, গল্ফ, ব্যাডমিন্টন, ক্রিকেট? গ্ল্যান্ড স্ল্যাম শব্দটি লন টেনিস খেলার সঙ্গে যুক্ত। সম্পর্কিত আর কি কি শব্দ আছে? পাঞ্চ, ব্রেক, কাট, ডিফেন্স, নক, আপার কাট, ওয়েট ইন বা বিট পাঞ্চ, এগুলো রয়েছে। এবার তোমরা আরেকটা কাজ কি করবে, লন টেনিসের সঙ্গে সম্পর্কিত যত ট্রফি সেগুলো একসাথে করে রাখবে। পরের প্রশ্ন, রবারকে জমাট বাঁধতে ল্যাটেক্সের সঙ্গে কোন উপাদানটি ব্যবহার করা? HCl, অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড? এর সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়।
রবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলা হয় ভ্যালকানাইজেশন। রবার শক্ত হয়ে যায় কিসের সংস্পর্শে? এটা অক্সিজেনের সংস্পর্শে এসে রবার শক্ত হয়ে যায়। সবচেয়ে সস্তা রবার হলো স্টাইরিন বিউটাডাইন। পরের প্রশ্ন, পান্নার প্রকৃত রং কি? গাঢ় বেগুনি, গাঢ় হলুদ, গাঢ় সবুজ, গাঢ় নীল। এটার অ্যান্সার হয়ে যাবে গাঢ় সবুজ পান্নার প্রকৃত রং। আর সবচেয়ে শক্তিশালী 9 রত্নকে বলা হয় নবরত্ন। এটাও ভালো করে দেখে রাখবে। হীরা, পোখরাজ, নীলা, চুনি, পান্না, প্রবাল, মুক্তা, গোমেদ, ক্যাটসা এগুলো সবই নবরত্নের নাম। পোখরাজ সাদা, গোলাপি, হলদে ও নীল রঙের হয়। চুনি লাল রঙের হয়। প্রবাল 4 রকমের, রক্ত প্রবাল হয়, পলাশ প্রবাল, গৈরিক, শ্বেত প্রবাল। আরো আছে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দিলাম। ভারতের প্রধান খাদ্যের নাম কি? ভারতের প্রধান খাদ্য হচ্ছে জোয়ার, বাজরা, ধান, গম। কোনটা হবে? এটার অ্যান্সার হয়ে যাবে ধান। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় অঞ্চল, উত্তর পূর্ব ভারত ও গঙ্গা নদীর পলীয় অববাহিকায় প্রচুর ধান চাষ হয়, আর গম ভারতের চাষ করা দ্বিতীয় প্রধান খাদ্যশস্য। WMO এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিস, রোম, জেনেভা, কায়রো। এটার অ্যান্সার হয়ে যাবে জেনেভা। জেনেভার মুখ্য কার্যালয়, জেনেভা হচ্ছে WMO এর মুখ্য কার্যালয়, যেটা রয়েছে সুইজারল্যান্ডে। ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। পরের প্রশ্ন, মঙ্গলেটস ও ককসাইটস এর মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হয়? জম্মু কাশ্মীর, আসাম, মধ্যপ্রদেশ, কর্ণাটক। এই দুটো জাতির মিলন স্থান হচ্ছে আসাম। আসাম ভারতের পূর্বাংশে অবস্থিত। বাস্কেটবল খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে? 9 জন, 5 জন, 6 জন, 7 জন। বাস্কেটবল খেলায় প্রতি দলে 5 জন করে খেলোয়াড় থাকে। এবার দেখো, ইনডোর হকি ও আইস হকির খেলোয়াড় সংখ্যা হচ্ছে 6 জন করে। ওয়াটার পোলো, নেটবল, কাবাডি, হ্যান্ডবল এগুলোর ক্ষেত্রে খেলোয়াড় সংখ্যা প্রতি দলে থাকে 7 জন করে। পরের প্রশ্ন, নীলনদ কোথায় পতিত হয়েছে? ভূমধ্যসাগর, আরব সাগর, ভারত মহাসাগর না লোহিত সাগর? নীলনদ পতিত হয়েছে ভূমধ্যসাগরে। নীলনদ উত্তর পূর্ব আফ্রিকার একটি উত্তর প্রবাহিত নদী, উত্তর দিকে প্রবাহিত একটি নদী। এটি আফ্রিকার দীর্ঘতম নদী। তাহলে শুধুমাত্র মানে আমাদের দেশেরটা করলে হবে না, এছাড়াও তোমাদের আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে কিছু কিছু, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। মিশরকে নীলনদের দেশও বলা হয় বা নীলনদের বলা হয়। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বিভিন্ন শহর কোন নদীর তীরে রয়েছে সেগুলো থেকে এক্সামে প্রশ্ন আসে। তাই এটা কি অ্যান্সার হয়ে যাবে? মহানদী, কাবেরী, সরজু, গোমতী। অযোধ্যা শহরটি রয়েছে সরজু নদীর তীরে। এটি উত্তরাখণ্ডের একটি নদী। এই নদীটি ভগবান রামের নির্বাসন থেকে অযোধ্যায় প্রত্যাবর্তন পর্যন্ত এক সাক্ষী ছিল। তাই খুবই গুরুত্বপূর্ণ নদীটি। আর তার তীরবর্তী শহর অযোধ্যা শহর খুবই গুরুত্বপূর্ণ শহর, এটা মনে রাখবে। ভারতের কোন জলপ্রপাতটি গোয়ায় অবস্থিত? দুধসাগর, ধুয়াঁধার, কুঞ্চিকল, হুড্রু। ভারতের গোয়াতে রয়েছে কোন জলপ্রপাত? এটার অ্যান্সার হয়ে যাবে দুধসাগর জলপ্রপাত। এটি কর্ণাটক ও গোয়া এই দুটো জায়গাতেই অবস্থিত। এটি মান্ডবী নদীর উপর রয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।